দেখেন এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনাকে আওয়ামী ফ্যাসিস্ট যেভাবে ওই রেজিম যেভাবে সারা বাংলাদেশে চেতনার ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেছিল এই মুক্তিযুদ্ধকে, আমরা কিন্তু কখনোই এই চেতনার বিশ্বাসে আমরা কিন্তু আগাচ্ছি না। ইভেন আপনার খাদ্যমন্ত্রী তৎকালীন যে অ্যাডভোকেট কামরুল ইসলাম, তার আপন ভাই উনি শান্তি কমিটির সদস্য ছিলেন ঢাকার। এরকম আপনি যদি খুঁজেন তাহলে আওয়ামী লীগের মধ্যে অনেক রাজাকার পাবেন। শুধু তাই না, আপনার স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামসের একটা গেজেট প্রকাশ করেছিল আওয়ামী লীগ। সেই গেজেটের মধ্যে রাজনৈতিক বিবেচনায় অধিকাংশ সদস্য ছিলেন আওয়ামী লীগের লোক। স্বাগত নতুন বাংলাদেশ আয়োজনে, সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আজকে আমরা কথা বলবো রাজনীতিতে আস্থা অনাস্থা এই বিষয়টি নিয়ে, এবং কথা বলবার জন্য সম্মানিত অতিথি অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, সদস্য সচিব লিগ্যাল এইড টিম জিয়াউর রহমান ফাউন্ডেশন, তিনি উপস্থিত আছেন। আমাদের সঙ্গে আরও উপস্থিত হবেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা একটু আলোচনায় চলে যাই। অ্যাডভোকেট মনন, আপনার কাছেই যাই। আমরা দেখছি যে মুক্তিযুদ্ধ 1971 সেই সময়ে কার কি ভূমিকা ছিল সেগুলো নিয়ে বিস্তর আলোচনা আমাদের চারপাশে হচ্ছে। তো দেখলাম যে 71 প্রশ্নে স্পষ্ট অবস্থান না হওয়া পর্যন্ত জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে, এটি যেমন তথ্যমন্ত্রী বলেছেন, তেমনি আমরা দেখলাম যে জামায়াতের পক্ষ থেকেও একটা প্রশ্ন রেইজ হয়েছে যে বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়, সেটা নিয়ে একটি প্রশ্ন জামায়াতের সংসদ সদস্য আজহারুল ইসলাম তিনি করেছেন। এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই। যেরকম প্রশ্ন আসলে তুললেন জামায়াতের পক্ষ থেকে যে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু 1978 সালে বিএনপি হয়েছে, সেক্ষেত্রে বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়, এই প্রসঙ্গ নিয়ে আপনার একটা মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রথম কথাটাই হচ্ছে যে আজকের যে গণতন্ত্র, আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ আজকের দিন পর্যন্ত কিন্তু এভাবে দোষারূপের দেশ থাকার কথা ছিল না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিদায় দেওয়ার পরে আজকে যে এই প্রশ্নটা জামাত তুলছে, সেটা আসলে খুবই হাস্যকর একটা বিষয় হয়ে যাচ্ছে। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা তো ঐতিহাসিক একটি কথা। তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষক দিয়েছেন। পরবর্তীতে বাংলাদেশ যখন 75 সালের পরবর্তীতে বাংলাদেশ যখন একদম ড্রাস্টিক একটি সিচুয়েশনে পড়ে গেল, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করলেন। প্রথমে জাগো দল করলেন, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানেই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমাদের দলে যেই পরিমাণ মুক্তিযোদ্ধারা আমাদের সাথে কাজ করেছেন এবং দলের একদম শুরু থেকে অদ্যাবধি, আজকের বাংলাদেশের যে স্পিকার তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক, এবং সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন যারা ইনক্লুড হয়েছিল দলে, তারা কিন্তু প্রত্যেকেই মুক্তিযুদ্ধের বিশ্বাসী। দেখেন এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনাকে আওয়ামী ফ্যাসিস্ট যেভাবে ওই রেজিম যেভাবে সারা বাংলাদেশে চেতনার ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেছিল এই মুক্তিযুদ্ধকে, আমরা কিন্তু কখনোই এই চেতনার বিশ্বাসে আমরা কিন্তু আগাচ্ছি না। আপনি দেখেন, বাংলাদেশপন্থী কোনো দল কিন্তু বাংলাদেশে আর নাই। 5ই আগস্টের আগ পর্যন্ত একটা ছিল 71 পন্থী দল, তারা মুক্তিযোদ্ধাকে তাদের নিজেদের সম্পত্তি মনে করেছে, অথচ যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। ঠিক তেমনি 5ই আগস্টের পরে আরেকটি দল আবার বলছিল কি 5ই আগস্ট তারা নিজেরা করেছে। হ্যাঁ, সেই জায়গা থেকেই যদি একটু বলি যে এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বলছেন যে আমাদের ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ, সেটা নিয়ে বিতর্কের সুযোগ নাই, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধের নবায়ন। এই বিষয়টাকে কিভাবে দেখেন? মুক্তিযুদ্ধের বিষয়বস্তুটা কি ছিল? প্রথম কথা, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, আর গণঅভ্যুত্থান 2024-এ যেটা ঘটেছে সেটা কেন ঘটেছিল। আমি এর আগেও বলেছি, 71-এর মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছু তুলনা হবে না, সেটাকে আমরা ধারণ করি, সেটা আমাদের আবেগের জায়গা। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানকেও কিন্তু আমরা ধারণ করি, এবং গণঅভ্যুত্থানে কিন্তু শুধুমাত্র নাহিদরাই যে নেতৃত্ব দিয়েছে তা না, সরাসরি আমরা রাজপথে থেকেছি। আপনারা অসংখ্য লক্ষ মানুষ, কোনো স্টুডেন্টদের দেখে যদি এই গণঅভ্যুত্থানটা হতো, তাহলে আজকে এনসিপি 6টা সিট কিভাবে পায় আমার প্রশ্ন। আজকে জামাত সব কিছু মিলিয়ে 73টা সিট পায় আমার প্রশ্ন। তাহলে কেন তারা 213টা সিট পেল না? তারা কেন 250টা সিট পেল না? তাদের দিকে তাকিয়ে তো বাংলাদেশের মানুষ আসেনি। বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রদান করেছে, সঠিক রায় দিয়েছে কাদের পক্ষে? গণতান্ত্রিক একটি দলের পক্ষে। তা আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে 71-এর সাথে 24-এর তুলনা হতে পারে না।
71 আমি আগেও বলেছি, 71 আমাদের লিবারেশন, আর 24 হচ্ছে আমাদের রেভলিউশন। সো এই রেভলিউশন এবং লিবারেশনকে কখনো একসাথে করা যাবে না। হ্যাঁ, রেভলিউশন থেকেই আস্তে আস্তে লিবারেশনের দিকে যায়। এরকম 24-এর মতো অনেক 47 থেকে শুরু করে প্রত্যেক সময় গণঅভ্যুত্থান হয়েছে। 69-এ গণঅভ্যুত্থান হয়েছে, 47-এর পরে অনেকবার গণঅভ্যুত্থান হয়েছে, 52-তে গণঅভ্যুত্থান হয়েছে, সেটাও আমরা ভাষা আন্দোলনকে গণঅভ্যুত্থান হিসেবে ধরছি। ইভেন দো আমরা বলতে চাচ্ছি 90 একটা গণঅভ্যুত্থান, তেমনি 24 একটা গণঅভ্যুত্থান। 24-এ আমাদের যত শহীদ হয়েছে, আমাদের ছাত্র জনতা, আমাদের শিশু, আমাদের অসংখ্য রক্তের বিনিময়ে একটি ফ্যাসিস্ট রেজিমের আমরা বিদায় করতে পেরেছি। ডেফিনেটলি এটা আমাদের অনেক বড় জয় আমি বলে মনে করি। অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছে দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার নতুন বাংলাদেশ আয়োজনে। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আজকের বিষয়ের রাজনীতিতে আস্থা অনাস্থা, এবং আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি আছেন। আমি একটু চলে যাব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আজকে কথা বলছিলাম যে আমাদের আশপাশে এখন দেখছি যে বিশেষ করে সংসদেও 71 মুক্তিযুদ্ধ এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেখানে দেখলাম যে নাহিদ ইসলাম, আপনাদের আহ্বায়ক, তিনি বলছেন যে আমাদের ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ, সেখানে আসলে বিতর্কের কোনো সুযোগ নাই, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধেরই নবায়ন, এরকম একটি কোট তিনি করেছেন। এবং সেখানে আমরা দেখতে পেলাম যে তথ্যমন্ত্রী বলছেন যে 71-এর যে গণহত্যার প্রশ্ন, সেখানে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতের সঙ্গে সরকারের বিতর্ক আসলে চলবে। এই সব মিলিয়ে প্রশ্নটা হচ্ছে যে আপনারা যেহেতু 11 দলীয় জোটের অংশীদার, সেই জায়গা থেকে জামায়াতে ইসলামের এই ইস্যুটাকে নিয়ে রাজনৈতিক অবস্থানটাকে আপনারা কিভাবে দেখেন? আর এটা তো একটা ঐতিহাসিক বিতর্ক, সেই বিতর্কের মাঝে আসলে সমন্বয়টা কিভাবে সম্ভব একটু শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ এবং আমাদের সহ আলোচক তাকেও ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আজকে নাহিদ ইসলাম চমৎকার বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে তিনি একটা টার্ম বলেছেন যে সাথে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি। এই জামাত এবং বিএনপির ঐতিহাসিক সম্পর্ক ছিল। তারা 1991 সালে গভর্নমেন্ট ফর্ম করছেন, জামাতের সহযোগিতা নিয়ে বিএনপি। সেখান থেকে এসে আবার 96-এর পরে যে আন্দোলন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, এরপর 2001-এ তারা একসাথে গভর্নমেন্ট ফর্ম করলেন এবং বিএনপির সরকারের সাথে কিন্তু আমরা এখানে দুজন মন্ত্রীও ছিল, জামাতের দুজন মন্ত্রী ছিলেন। এই মন্ত্রী থাকা অবস্থায় বিএনপি জামাত একসাথে কিন্তু গভর্নমেন্ট পরিচালনা করছেন। তো এই কারণে আপনি দেখেন যে জামাতের সাথে বিএনপির সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক এবং দীর্ঘদিনের সম্পর্ক। সেখান থেকে এনসিপির সাথে সম্পর্ক হলো মাত্র এই কয়েক মাসের। গত নির্বাচনের আগ থেকে এই পর্যন্ত আপনি ধরলে সর্বসাকুল্যে 4 মাস হতে পারে। সুতরাং বিএনপি যখন এই কথাটা বলে জামাতের বিরুদ্ধে, তখন এটা আলটিমেটলি বিএনপির বিরুদ্ধেই চলে যায়। আপনি দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের আপনার ট্রাইব্যুনাল রায় ফাঁসি হয়েছে। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, তাদের বিষয়ে বেগম খালেদা জিয়া সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে তাদেরকে রাজনৈতিক হয়রানির কারণে বা রাজনৈতিকভাবে তাদেরকে মানে হত্যাযোগ্য করা হয়েছে বা তাদেরকে আপনার হলো বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়া হয়েছে। সুতরাং যেখানে বেগম খালেদা জিয়া, ইভেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু বলেছেন যে ট্রাইব্যুনালের রাজনৈতিক বিচারে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। সুতরাং যখন তাদের সাথে ছিল, তারা কিন্তু জামাতকে কিন্তু ডিফেন্ড করেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ডিফেন্ড করেছেন। এবং আপনি দেখেন বিএনপির যে গঠন হয়, সেই গঠনের সময় মুসলিম লীগের অধিকাংশ নেতৃবৃন্দ তারা কিন্তু বিএনপিতে যোগদান করে তৎকালীন সময়। তো যে কারণে বিএনপির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যেও যদি আপনি দেখেন স্বাধীনতা বিরোধী খুঁজেন পাবেন, জামাতের মধ্যে পাবেন, আওয়ামী লীগেও পাবেন। কিন্তু আমরা নতুন দল, এই প্রজন্মের দল, আমরা তো এখানে আমাদের কোনো টাচই নাই। আমাদের 71-এর বিষয়ে আমাদের প্রশ্ন করারই সুযোগ নেই। সুতরাং বিএনপি যদি সমাধান করতে পারে যে কিভাবে তারা জামাতের সাথে ছিল, সেই প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আজকের বিএনপির যে ব্যক্তি বলছেন, যে সংসদ সদস্য বা মন্ত্রী বলেছেন, তাহলে সেই উত্তর বিএনপির কাছ থেকেই নেওয়া উচিত। যে গত সরকার 2001 থেকে 6 পর্যন্ত কিসের ভিত্তিতে বিএনপি জামাতের সাথে ঐক্যবদ্ধ ছিল? স্বাধীনতা বিরোধীদের অভিযোগ থাকা সত্ত্বেও কেন জামাতের সাথে আন্দোলন করেছে বিএনপি? এই প্রশ্ন বিএনপির নেতৃবৃন্দ যদি দিতে পারে, তাহলে আমার মনে হয় এটা এখানেই সমাধান হয়ে যায়। এবং আমি মনে করি আজকে নাহিদ ইসলাম বলেছেন সংসদে যে এই 52 বছর 55 বছর পরে এসে জাতিকে যে বিভাজন করা হচ্ছে এই 71-24 দিয়ে, এই বিভাজন আমরা চাই না। এটা রিকনসিলিয়েশনের মাধ্যমে আমরা বাংলাদেশের সব পক্ষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদের জন্য আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। আপনি দেখেন যে শেখ হাসিনার সময়, শেখ হাসিনার যে যুদ্ধাপরাধের আপনার যারা মানে দণ্ডিত হয়েছে বা যাদেরকে ভিকটিম করা হয়েছে, ওই সময় কি আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধী ছিল না?
রাজাকার ছিল না। তার তো ওই সময়ের তৎকালীন তার বেয়াই আপনার ফরিদপুরের যিনি আপনার মন্ত্রী ছিলেন, ওনাদের ফুল পরিবার স্বাধীনতা বিরোধী ছিল। ইভেন আপনার খাদ্যমন্ত্রী তৎকালীন যে অ্যাডভোকেট কামরুল ইসলাম, তার আপন ভাই উনি শান্তি কমিটির সদস্য ছিলেন ঢাকার। এরকম আপনি যদি খুঁজেন তাহলে আওয়ামী লীগের মধ্যে অনেক রাজাকার পাবেন। শুধু তাই না, আপনার স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামসের একটা গেজেট প্রকাশ করেছিল আওয়ামী লীগ। সেই গেজেটের মধ্যে রাজনৈতিক বিবেচনায় অধিকাংশ সদস্য ছিলেন আওয়ামী লীগের লোক, যারা ওই সময় আওয়ামী লীগ করেছেন অথবা পরে আওয়ামী লীগ করেছেন। এই ধরনের ব্যক্তিরা ওই রাজাকারের গেজেট মানে আসছে তাদের নাম আসছে ওই তালিকায়। এবং সেই গেজেট পরবর্তীতে আপনার হলো বাধ্য হয়ে তারা সেটা প্রত্যাহার করে নিয়েছেন। যখন দেখছে এই গেজেটে আওয়ামী লীগের লোকজনের নাম বেশি, রাজনৈতিক বিবেচনা হিসাব করলে জামাতের লোকের নাম কম বা বিএনপির লোকের নাম কম, তখন তারা কিন্তু সেই গেজেট প্রত্যাহার করে নিয়েছেন। এই গেজেট এখন আমরা সংরক্ষণ করে রেখেছি, হারিয়ে যায়নি। তৎকালীন আপনার চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, তার নামও ওই আপনার গেজেটের রাজাকারের তালিকায় ছিল। এটা ইন্টারেস্টিং বিষয়। সুতরাং আমি মনে করি আমরা নতুন প্রজন্মের হিসাবে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ 24 দিয়ে আর বিভাজন করা উচিত না, এটা রিকনসিলিয়েশনের মাধ্যমে সমাধান করা উচিত। আপনি দেখেন আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু সংসদে বলেছেন যে আমরা 71কে আমরা বেইজ হিসাবে ধরি এবং 24 হলো সেই বেইজকে রক্ষা করার জন্য আমাদের স্বাধিকার আন্দোলন, আমাদের দাবি আদায়ের আন্দোলন, বৈষম্যহীন আন্দোলন। সুতরাং আমরা 24 এবং 71কে মুখোমুখি করতে চাই না, আমরা দুটোকে নিয়ে এগিয়ে যেতে চাই। আর রাজনৈতিক কারণে আমাদের জোট হয়েছে, আমরা যে কারণে জোট করেছি জামাতের সাথে, একই কারণে বিএনপিও জোট করেছিল। সুতরাং যদি বিএনপি জোট করে যে ক্ষমতায় থাকতে পারে, তাহলে আমরা তো বিরোধী দলে থাকতে আমাদের তো কোনো বাধা নাই। সুতরাং নতুন করে এই বিতর্ক যারা নিয়ে আসছেন তারা একদম খুবই মাত্র হাস্যকর বিতর্ক নিয়ে আসছে। এই বিতর্ক এখন আর চলে না বাংলাদেশ। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আশরাফ মনন। আপনার কাছে যে প্রশ্নটা আলোচকের কাছ থেকে উঠছিল যে জামায়াতের সঙ্গে যখন বিএনপি ছিল তখন তো বিএনপি ডিফেন্ড করেছে, তাহলে এখন বিরোধী দলে স্টিল মানে এখন আসলে এই মানে বিরোধিতা বা যেই বক্তব্যগুলো আসলে আসছে সেটা কি শুধুমাত্র বিরোধী দলে বলেই মানে রাজনীতির মাঠ চাঙ্গা করার জন্যই কিনা, এটি শুনি। প্রথম কথাটা হচ্ছে যে কঠিন প্রশ্ন আর কি। না, প্রথম কথা হচ্ছে 2001 থেকে 6 বিএনপির সাথে জামাত যেমন ছিল ঠিক তেমনি 1986 সালের কিন্তু আবার জামাত আওয়ামী লীগের সাথেও ছিল। জামাত হচ্ছে এমন যে আপনি তাকে যেই পাত্রেই রাখবেন সে সেই পাত্রের আকার ধারণ করবে। আমি এর আগেও বলেছি, আমি এখনও বলছি, জামাত তাদের নির্দিষ্ট কোনো গতিপথ, নির্দিষ্ট কোনো বয়ান কিংবা নির্দিষ্ট কোনো ন্যারেটিভ, আমরা যেই ভাষাতেই বলি না কেন, সেটা তাদের মাঝে নাই। রাজনৈতিক জামাতও রাজনৈতিক ক্ষমতার রাজনীতি মানে দেশের ক্ষমতার রাজনীতিতেই জামাত করেছে। যখন সে মনে করেছে ফ্যাসিবাদ আন্দোলনের আগে, আপনি যখন ধরেন 91 আন্দোলনে যদি আপনি ধরেন এরশাদ পতনের সময়, তখন সে ছিল সবার সাথে এক সংঘবদ্ধ। 1986 সালে যখন সিদ্ধান্ত হলো যে আমরা নির্বাচনে যাব না কেউ, তখন আওয়ামী লীগ চলে গেল জাতীয় বেইমান হিসাবে নির্বাচনে, পাশাপাশি জামাতও যে হাজির হয়ে গেল। আবার 91 সালে কিন্তু বিএনপি তাদের নিজেদের মতো ক্ষমতায় এসেছে এককভাবে। আবার আপনি 96-এ আপনি ধরেন 96-এ আবার তারা একসাথে সমর্থন ছিল মানে কি, কিন্তু কোনো ঐক্য জোট ছিল না, মানে গভর্নমেন্ট ছিল। 96 সালে আবার আপনার ধরেন 96 সালের থেকে শুরু করে 2001-এ যদি আপনি আসেন, হ্যাঁ একে এসে তারা একটা সমষ্টিগতভাবে একসাথে হয়েছে। কিন্তু 2006-এর পরে আজকে আপনি এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক সেন্ট্রাল কমিটির, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার নেতা আজকে নাহিদ ইসলাম চমৎকার বক্তব্য দিয়েছেন আজকে জাতীয় সংসদে। আমরা আসলে এনসিপি কিংবা নাহিদ কিংবা হাসনাত কিংবা সার্জিস কিংবা আপনাদের কাছে কিন্তু এ ধরনের বক্তব্য এক্সপেক্ট করি। আমরা বিশ্বাস করি যে আপনারা 71 সালকে সম্মান দিয়ে 24-কে আমাদের বেস করে আপনারা বাংলাদেশের রাজনীতি করবেন। আমরা কিন্তু আপনাদের কাছে আশাহত হয়েছিলাম এতদিন। আজকে বিশ্বাস করেন, এনসিপির নাহিদের বক্তব্য শোনার পরে প্রথম মনে হয়েছে যে এই যে 24-এর আন্দোলনে এই যে ছেলেগুলোকে নিয়ে যে আমরা আশা দেখতাম যে একটা ছেলে, একটা জেনারেশন আগামী বাংলাদেশের রাজনীতি করবে, তারা আমি দেখছিলাম তারা পিছিয়ে যাচ্ছিল, জামাতের আড়ালে তারা হারিয়ে যাচ্ছিল। কিন্তু আজকে নাহিদ ইসলামের যে বক্তব্য তারা দিয়েছে, আমি প্রচণ্ড পরিমাণে একজন রাজনীতিবিদ হিসাবে আমি আজকে অভিভূত হয়েছি। এভাবেই আসলে বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আর 71-এর যে প্রশ্ন আপনি বলেছিলেন, দেখুন এটা তো অমীমাংসিত সত্য, এটা বাস্তবতা। আমাদের ভাই বলেছেন যে আওয়ামী লীগেও রাজাকার ছিল, আমি আপনার সাথে অ্যাডমিট করি। এনসিপিতে কোনো রাজাকার নাই, অ্যাডমিট করি, কারণ তাদের জন্মই হয়েছে কিছু আগে। 2000 আমরা যে সময় থেকে আন্দোলন করেছি বাংলাদেশে, খুব অ্যাডমিটেডলি হাসনাদের বয়স তখন 10 বছর বয়স। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি তারা কিভাবে বুঝবে? তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনি ইন্ডিকেট করে দেখান 213 জনের মধ্যে কিংবা আমাদের 300 আসনের মধ্যে একজন যুদ্ধাপরাধী ক্যান্ডিডেট ছিল,
একজন রাজাকার ছিল, একজন বাংলাদেশ তৎকালীন 71 সালে রাজাকারের সাথে পরিবারের সাথে জড়িত ছিল। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো রাজাকার নাই। ভাই, এই কথা আমি বললেন। আপনাকে কিন্তু অ্যাডমিট করে বলছি, আপনাদের দলেও নাই, আমার দলেও নাই। আমি বলছি না যে এটা কিন্তু একটা অমীমাংসিত সত্য। অমীমাংসিত সত্য কখনো কখনো চেপে যেতে হয়। আমরা বারবারই বলছি, গতকালকে আগের দিন জি। আজকেও শুনেছি সালাউদ্দিন সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে কিছু বিষয় আমাদেরকে আসলে আলোচনা না করে মীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আমাদের মনে হয় প্রধান কাজ আমাদের করতে হবে। এবং আপনি একটু কথা বললেন যে আমাদের চিফ হুইপ কিন্তু ইতিমধ্যেই জামাতের তৎকালীন নেতা আমাদের নিজামী সাহেব থেকে শুরু করে আমাদের সালাউদ্দিন সাহেব শুরু করে সবার এই রাজনৈতিকভাবে যে ফাঁসি দেওয়া হয়েছে তারও কিন্তু বিচার চেয়েছেন। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত এই মুহূর্তে 30 লক্ষ হাজার কোটি টাকা আওয়ামী লীগ চুরি করেছে, জি সেই টাকা ফিরিয়ে আনতে হবে। সেইটার জন্য আমাদের জোটবদ্ধ আলোচনা করতে হবে। জি, সেই জায়গাতেই আরেকটা প্রশ্ন এসেছে, যেমন জামাতের পক্ষ থেকে আরেকটি গুরুতর অভিযোগ এসেছে, সেটি হলো যে সরকারের বয়স 2 মাসের বেশি হয়নি, কিন্তু সরকার মানে পরিচালনা যেভাবে করছে সরকার, সেটাতে মনে হচ্ছে যে আওয়ামী স্টাইলে দেশ পরিচালনার একটা লক্ষণ দেখা যাচ্ছে। কি বলবেন? আচ্ছা, এটা তো খুব স্পষ্ট কথা হচ্ছে কি আসলে এত স্পিড সরকারের। আপনি দেখেন আজকে সরকারের 72তম দিন। জি 72তম দিনে 72 রকমের আমরা কাজ দেখছি। প্রতিটা দিন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি যে স্টেটমেন্ট দিয়ে বাংলাদেশে আসছেন যে সবার আগে বাংলাদেশ, প্রতিটা দিন তিনি বাংলাদেশের মানুষের জন্য কিছু করছেন। এই যে প্রতিটা দিন আপনি দেখবেন না, আজকে উনি বাসে যাচ্ছেন, কালকে উনি বাচ্চার সাথে দেখা করছেন। বাংলাদেশের প্রতিটা দিন কোথাও খাল খনন হচ্ছে, কোথাও না কোনো প্রজেক্ট কাজ শুরু হচ্ছে। মেগা প্রজেক্ট করে কোনো হরিলুট হচ্ছে না, কিন্তু একদম প্র্যাকটিক্যালি। কালকে চিটাঙে পানি জমেছে বলে সাংবাদিকরা নিউজ করেছে, সরাসরি আমাদের মন্ত্রী চলে গেলেন, যে মেয়রের সাথে যে দেখলেন না যেভাবে নিউজ করা হয়েছে আসলে ব্যাপারটা তা না। হ্যাঁ, পানি জমেছে, ঘন্টা 2 পরে পানিটা সরে গেছে। দ্যাট মিনস আমাদের যে অগ্রগতি, আমাদের যে কাজের স্পিড, এটার কারণ একটা আছে, সেটা হচ্ছে অভিজ্ঞতা। আমরা যেহেতু এর আগে 2-3বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, আমাদের অভিজ্ঞতাটার কারণে আমাদের যে নেতা বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যাতে আমরা আদর্শ মেনে যাকে আমরা রাজনীতি করি, তারেক রহমান সাহেব প্রচণ্ড কাজে বিশ্বাসী। উনি বলেন কম, করেন বেশি। তাই যে আমাদের কাছে মনে হচ্ছে যে ফ্যাসিস্ট স্টাইলে হচ্ছে, আসলে ফ্যাসিস্ট স্টাইলে কিন্তু কিছু হচ্ছে না। ওনারা কিন্তু আজকে জামাতের আমিরের বক্তব্য শুনলাম, উনি কিন্তু কোন কোন এলাকায় কি কি উন্নতি হওয়া দরকার উনি তার একটা লিস্ট দিলেন, জাতীয় সংসদ আমরা দেখলাম। অর্থাৎ এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড বিষয়। ওনারা যখন রাষ্ট্রের অবকাঠামো চেঞ্জের জন্য, রাষ্ট্রের কোনো উন্নয়নের জন্য ওনারা যখন বক্তব্য দিবে, অল আর অ্যাকসেপ্টেড। তো ফ্যাসিস্ট আমলের সময় কি হতো, আপনি তো বক্তব্যই দিতে পারতেন না। আপনি দেখেন তো জাতীয় সংসদে গত 2009 সালের পরে আওয়ামী লীগ সরকার থেকে এই যে 24-এর 5ই আগস্ট পর্যন্ত আপনারা বলেন তো কয়জন মানুষ জাতীয় সংসদ দেখেছেন? জাতীয় সংসদ কয়জন মানুষ দেখেছে? আজকের দিনটা দেখেন, জাতীয় সংসদ দেখা যায় এক উৎসব মুখর পরিবেশ। আমি আপনাকে সাক্ষী রেখে জাতির উদ্দেশ্যে বলছি, আপনারা যদি জাতীয় সংসদের যে বক্তব্য শুনতে চান, আপনাদের সেইটার সুযোগও আছে। আপনারা শোনেন, দেখেন জাতীয় সংসদ কতটা উৎসব মুখর এখন। অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। একটা বিরতি নিয়ে আবারও আসছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। চলে যাব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন আপনার কাছে। আমরা দেখছিলাম যে সরকারের মাত্র 2 মাসেই দলীয়করণের একটা অভিযোগ জামাত ইসলামী এবং আপনাদের পক্ষ থেকে উঠেছে। তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে ধরেন আজকে নাহিদ ইসলাম যেটি বললেন যে বিএনপির ওপর আস্থা রাখাটা বড় মানে বেকায়দা আর কি, যে বিএনপির ওপর আস্থা রাখতে পারছেন না। তিনি অবশ্যই এর কারণ হিসেবে আর্থিক খাতে বিশৃঙ্খলার কথা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক একটা নিয়োগের কথা বলেছেন, সংস্কার এবং গণভোটের রায়কে অগ্রাহ্য করা হচ্ছে সেটি উল্লেখ করেছেন। এই 2 মাসেই সরকারের উপর থেকে আস্থা কি আপনাদের কমে যাচ্ছে কিনা একটু শুনতে চাই। আপনি দেখেন, সরকারি দল যেভাবে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছেন, গণভোটের পক্ষে যেভাবে প্রচারণা চালিয়েছেন, জুলাই সনদে যেসব পয়েন্টে তারা ঐক্যমত পোষণ করেছিলেন, কিন্তু এই সরকার নির্বাচনের পরে গণভোটের রায় অনুযায়ী তারা কিন্তু শপথ গ্রহণ করেন নাই, সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন নাই। সুতরাং প্রথম ধাক্কা কিন্তু আমরা ওখানেই খেলাম। শুধু আমরা না, বাংলাদেশের যে মেজরিটি পার্সেন্ট লোক, 77% যারা ভোট দিয়েছেন, সারা দেশের সেই জনগণ ধাক্কা খেয়েছে। যে যখন গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা ছিল, তারা কিন্তু সেই শপথটা নিলেন না। এবং গণভোট অধ্যাদেশে কিন্তু স্পষ্ট বলা ছিল যে তারা কীভাবে শপথ নেবেন। যেই ব্যক্তি হলো সংসদ সদস্যদের শপথ পড়াবেন, একই ব্যক্তি ওই শপথ পড়াবেন। তারা সে শপথ না পড়ে প্রথমেই বাংলাদেশের জনগণকে একটা ধাক্কা দিলেন। এবং শুধু আমরা না, বাংলাদেশের সব মানুষই এখানে ব্যথিত হয়েছে বা কষ্ট পেয়েছে। সুতরাং আমরা এরপর আপনি দেখেন সারা দেশের সিটি কর্পোরেশনে এবং জেলা পরিষদগুলোতে যে প্রশাসক নিয়োগ দিল দলীয়ভাবে,
এখানে আমরা সবসময় বলছি যে একটা অগণতান্ত্রিক সিস্টেম থেকে আমরা ভোটের মাধ্যমে জনগণের কাছে আমরা যাব। যখন এখানে গভর্নমেন্ট ফর্ম হলো, গভর্নমেন্ট এখানে সরকার গঠন করার পরে তারপরে এই সিটি কর্পোরেশনে কিন্তু তারা নির্বাচন দিতে পারতেন, সে নির্বাচন দিলেন না। জেলা পরিষদে নির্বাচন দিলেন না, না দিয়ে তারা কিন্তু দলীয় ব্যক্তিদেরকে ওখানে পদায়ন করে দিলেন। যে ব্যক্তি যে এলাকায় এমপি হতে পারে নাই, নির্বাচনে হেরেছে, তাকে কিন্তু সেই সব এলাকায় আপনি দেখবেন তাদেরকে আপনার জেলা প্রশাসক করে দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে হলো বাংলাদেশে কিন্তু সাধারণ মানুষ যেভাবে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে যে তারা বাংলাদেশের সংস্কার করবেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়বেন, শেখ হাসিনার যেই অপশাসন চলেছে সেই অপশাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ মতামত প্রকাশ করছেন, সেখান থেকে বেরিয়ে আসবেন, কিন্তু এই সরকারি দল কিন্তু তা করতে পারেন নাই। আপনি দেখেন সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হওয়ার কথা ছিল, এটা কিন্তু আপনার বিএনপি মেনে নিয়েছে এবং এটা জুলাই সনদেও ছিল, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত আশার মুখ দেখতেছি না। এরপরে আপনি দেখেন বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটবে, আপনি মানে কী বলে এখানে মানে গত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা বলেছি মব হয়, মাজারে হামলা হয়, এখানে হামলা হয়, ওখানে হামলা হয়, কিন্তু এই সরকার আসার পরে কী হলো? আপনি কুষ্টিয়া দেখেন যে একজন কথিত পীর বা ভণ্ড পীর যাই বলি না কেন, তারও তো আইনের অধীনে বিচার লাভের তার সুযোগ আছে, কিন্তু সেখানে কি হলো? সেখানে কিছু বিএনপি নেতাকর্মীরা গিয়ে ওখানে হামলা করে ওই ব্যক্তি নিহত হয়ে গেলেন এবং পত্রিকায় নাম ধরে আসছে, হামলাকারীদের ছবি সহ আসছে যে বিএনপির কোন কোন পদে কি আছে। আমরা কিন্তু পত্রিকায় দেখেছি সেটা। বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, এই যে আপনি দেখেন কুমিল্লায় একজন হলো সরকারি কর্মকর্তা, কাস্টমস অফিসার, রাতের বেলা ছুরিকাঘাতে নিহত হলো। মাত্র একটা ছোট বাচ্চা এবং তার বিবাহ আপনার বিবাহের বেশি দিন হয় নাই, গোপালগঞ্জে বাড়ি। দেখছেন বোধহয় বাংলাদেশের সকল মানুষের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে যে স্ত্রীর কান্না, মায়ের কান্না, তার পিতার কান্না। মোহাম্মদপুরে এখনও রাতের বেলা সাধারণ মানুষ হাঁটতে পারে না, কারণ কোন দিন ছিনতাই হবে। আমার বাসা মোহাম্মদপুর থেকে যখন আমি রাতে বাসায় ফিরি, বাসা থেকে একটা ফোন আসে যে সাবধানে আসিও, সিএনজিতে গেলে যে কোথাও নামিও না, আর গাড়িতে গেলে তো কোনো সমস্যা নেই, উবারে গেলে। তো এখনও কিন্তু মোহাম্মদপুরের মানুষ এই যে সরকার আসার পরে তারা কিন্তু নির্বিঘ্নে নিশ্চিন্তে রাস্তা চলাফেরা করতে পারছে না। এরপরে সারা দেশের মাদক বাংলাদেশের এই সরকার আসার পরে মনে হয়েছে যে না, আগের মাদকের ডিলার যারা ছিল তারা আওয়ামী লীগের ডিলার ছিল, কিন্তু সেই ডিলারশিপ চেঞ্জ হয়ে এখন এটা বিএনপিতে চলে আসছে। সারা বাংলাদেশে মাদক সয়লাভ হয়ে যাচ্ছে। এই মাদকের উৎসস্থল বা উৎসমুখ কিন্তু এখনো বন্ধ করতে পারে না এই সরকার। এবার আপনি দেখেন ব্যাংকিং খাতে অরাজকতা এখনো কিন্তু আছে। এরপর আজকে নাহিদ ইসলাম সংসদে বলছেন, আপনি দেখবেন যে একজন যিনি রিশিডিউল করতে পছন্দ করেন বা রিশিডিউলিং এক্সপার্ট, বাংলাদেশ ব্যাংকে একজন গভর্নর দেওয়া হয়েছে যিনি তার ব্যাংকিংয়ের কোনো অভিজ্ঞতা নাই, তিনি একজন ব্যবসায়ী এবং তিনি গার্মেন্টস ব্যবসায়ী। এই ব্যবসায়ীকে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে খেলাপি ঋণের যারা আক্রান্ত, যারা সংসদে খেলাপি ঋণ যাদের আছে, এইসব ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্য ওনাকে এখানে বসানো হয়েছে। এবং কখনো কখনো বলা হয় বাংলাদেশের আর্থিক খাতে চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসালম সাহেবকে সুবিধা দেওয়ার জন্য তাকে এখানে বসানো হয়েছে। এবং তার প্রমাণ আপনি দেখেন যে সংসদে যে একটা ব্যাংকিং রেজলিউশন আইন পাস হলো, যে যেখান থেকে এসালম টাকা বিদেশে পাচার করেছে যে ব্যাংকগুলোকে, সেই ব্যাংকগুলোকে সরকার কিন্তু একীভূত করে সম্মিলিত ব্যাংক করলো। সেই সম্মিলিত ব্যাংক এখন আবার এসালমের হাতে ফিরিয়ে দেওয়ার যে বন্দোবস্ত, সেটা এই সরকার করেছেন। সুতরাং এই সরকারের উপরে আসলে আস্থা রাখার মতো এখনো পজিশন তৈরি হয় নাই। এবং আমরা সামনে মনে করি এই সরকার ভালো কাজ করুক, দেশের উন্নয়ন করুক, মানুষকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ুক। আমরা বিরোধী দলে যারা আছি, যা বিরোধী রাজনীতি করি, আমরা সমর্থন দিব, কিন্তু সরকার সেই রাস্তায় না গিয়ে তারা অন্য রাস্তায় যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আশরাফ মনন। আপনার কাছে আসি। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে সরকারের ৭২ দিনে ৭২টা কার্যক্রম বা পদক্ষেপ নিয়েছে, যেগুলো আসলেই প্রশংসনীয়, কিন্তু অনেক অভিযোগও তো আছে। সেই জায়গা থেকে তৃণমূল পর্যায়ে দলকে সমন্বয় করার ব্যাপারে সরকার আসলে কতখানি পারছে একটু জানতে চাই। জি, ধন্যবাদ। প্রথমেই ওনাকে একটা কথা বলতে চাই যে ওনারা যে জুলাই সনদ নিয়ে কথা বলেন, ওনারা জুলাই সনদটা সাইন কবে করেছেন? আফটার ইলেকশন। জি, কবে? 16 তারিখ। 16 তারিখে ওনারা সাইন করে ওনারা জুলাই সনদ বাস্তবায়ন, যেটা একটা ভয়েড এব ইনিশিও, যেখানে 1973 সালের আইনের পরে রাষ্ট্রপতি যেই অধ্যাদেশ দিতেই পারে না, সেইটাকে ওনারা মানতে আমাদেরকে বাধ্য করছেন। অথচ জুলাই সনদের ইতিহাসটা কীভাবে হয়েছিল? প্রফেসর ইউনুস যখন চিফ অ্যাডভাইজার ছিলেন, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেই আমাদের সালাউদ্দিন সাহেবই কিন্তু প্রথম বলল যে আমরা কি এরকম একটা গণভোট করতে পারি কিনা, যেখানে আপনারা যে এই যে একটা সরকার হইল, এই সরকারের
আপনাদের বিভিন্ন প্রস্তাব আমরা সবকিছু মিলে একটা কিছু করতে পারি কিনা, যেখানে বাংলাদেশের মানুষ সেখানে ম্যান্ডেট দেখ। অর্থাৎ এই প্রস্তাবনা কিন্তু প্রথম দেওয়া হয়েছিল আমাদের বিএনপির পক্ষ থেকে। এবং দেখেন, এবং এটা কি নোটেড রেকর্ডেড কথা, আজকে জাতীয় সংসদে উনি বললেন। এবং তার পরবর্তীতে আমরা যেই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেই সব পয়েন্টে তো আমরা মানবো না। আমরা তো 2/3 মেজরিটি দিয়ে আসছি। আমরা তো আগেই বলছি যে আপনাদের যেই সবাই মিলে তো আমরা একটা মতামত দিছি, ঠিক তেমনি দেখেন, অর্থাৎ ওইটা কিন্তু আমরা মানতে বাধ্য না। আমরা যেই নোট অফ ডিসেন্ট দিয়েছি ওই জিনিসগুলো আমরা যেমন মানতে বাধ্য না, ঠিক জুলাই সনদের উপরে যেভাবে এনসিপি যখন 16 তারিখে সাইন করেছে তখনও তারা বলেছে 2টা নোট অফ ডিসেন্ট তারাও দিয়েছে। আবার এটাও বলেছে হ্যাঁ, না, কোনো 2টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। না, 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 পরবর্তীতে আপনারা বলেছিলেন যে এটার ব্যতিরিকে ওখানে লেখা নোট অফ আছে ডিসেন্ট ব্যতিরিকে, ব্যতিরেকে, তার মানে কি? ব্যতিরিকে আমরা বলেছেন, কোনো কিন্তু নোট অফ তার দেই সাথে নাই। সাথে আপনারা কিন্তু দ্বিমাত্রা সুলভ আচরণ করে 2টা নোট অফ ডিসেন্ট না, না, দিয়েছেন। না, না, আপনি এটা তাহলে ভুল, আপনি তাহলে ভুল। জানেন না ভাই, আপনাকে দেখেন। না না আপনি জানেন না। আজকে আমরা কিন্তু ওপেনলি এটা জানি, মানে এবং নোট আমরা অফ কিন্তু ডিসেন্ট জাতীয় ব্যতিরেকে, তার মানে কি? আজকে আমরা জাতীয় সংসদে স্পষ্টভাবে এটা বলতে নোট অফ শুনেছি, ডিসেন্ট এবং সেখানে ব্যতিরেকে। কিন্তু আপনার এখানে নাহিদ সাহেব আপনাদের আমার কাছে ওটা আছে, ওইটা আছে, স্বাক্ষর করাটা আমার কাছে আছে, আপনাকে অবজেকশন দেওয়া হয় না। আপনাকে দেখাইতে পারি। সেকেন্ডলি আপনি দেখাইতে থাকেন। সেকেন্ডলি আপনাকে আরেকটা কথা বলি, আমরা তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ব্যাংক দখল করে নাই। 5ই আগস্টের পরে আমরা তো দেখছি বাংলাদেশের মানুষের কি অবস্থা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ব্যাংক দখল করে ফেলেছে, ইসলামী ব্যাংক দখল হয়ে গেল গা। বাংলাদেশের কয়টা মানুষের, বিএনপির কয়জনের নামে শুনছেন ব্যাংক দখল হয়েছে? কয়টা ব্যাংকের এরকম রেকর্ড পেয়েছেন? আমি এক মিনিট, রবিউল ইসলাম নয়ন গুলি করে হ্যাঁ ব্যাংকের লোকজন আহত করছে। কোথায় দেখেছেন? কোন ওই ব্যাংক আপনারা দখল করতে গেছেন, হ্যাঁ, লোকজন কোন ব্যাংক? ব্যাংকের লোকজন ইসলামী ঠেকাইছে। ব্যাংক। আপনারা যখন ইসলামী রবিউল ব্যাংক ইসলাম, মতিঝিলে। হ্যাঁ, তো মতিঝিলে। আপনারা দখল করতে গেছেন, সেখান থেকে উদ্ধার করতে গেছে রবিউল ইসলাম নয়ন। সেটার রিপোর্ট তো আসছে। তৎকালীন সরকার তো ভাই আমাদের সরকার ছিল আপনি না, পত্রিকায় তৎকালীন দেখেন ভাই, আপনাদের সমর্থিত রবিউল ছিল, ইসলাম নয়ন ইউনূস দখল সরকার করতে ছিল, গেছে। আপনাদের সমর্থিত ইসলামী সরকার ছিল। ব্যাংকের লোকজন বাংলাদেশের প্রতিহত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল জায়গায় ডক্টর ইউনূস মোহাম্মদ আপনাদেরকে সকল জায়গায় নিয়োগ করেছিল। আপনারা এটা ভুলে যান না। ছাত্র আন্দোলনে ওরা কিভাবে প্রত্যেক জায়গায় প্রশাসক বসাইছে, প্রত্যেক শিক্ষা ক্যাডারে কোথায় কোথায় লোক বসাইছে, প্রত্যেকটা জিনিস আমরা দেখছি। আমাদের দলে একটা দেখান যে এরকম একটা লোক আমাদের এরকম বসাইছে। উনি বলতেছে জেলা প্রশাসকে আমরা আমাদের মতো ইচ্ছা মতো বসাইছি। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের দল, আমরা মনে করতেছি কাকে দিলে ভালো হবে। সেটা যদি দল, এবং একটা দল তো একটা রাজনৈতিক দল, তাই না? রাষ্ট্রীয় ক্ষমতা তো একটা রাজনৈতিক দল। সে যদি কাউকে যোগ্য মনে করে একটা জায়গায় বসায়, সেখানে যদি কোনো অব্যবস্থাপনা হয়, সেটা নিয়ে আপনারা কথা বলেন। বাট বসানোর সাথে সাথে আপনারা বসানোর 15 দিনের মাথায় বলতেছেন যে এই লোক ভালো না, মানে কি? আমি প্রথম থেকেই বলতেছি যে না, এটা আমি মানি না। তাহলে তো হবে না, কাজটা করতে দেন। আজকে 72 দিন কেন? আজকে তো আপনাদের দেখে মনে হইতেছে যে 4.5 বছর বয়স আর 3 মাস পরে নির্বাচন, এখন আপনারা গভর্নমেন্টকে নিয়ে ব্যাপক আলোচনা করতেছেন। ভাই, আপনারাও জাতীয় সংসদে প্রথম আসছেন। জামাতি ইসলাম কিংবা এনসিপি, আপনি যাই বলেন, কোনোদিন কল্পনাও করে নাই 73টা সিট পাবে। কিন্তু বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মুখে মানুষ, ওনারা একটা পার্টিকুলার, বিএনপিও যেমন সবাই পছন্দ করবে ব্যাপারটা তা না। বিএনপিকেও যেমন 213টা আসন দিয়েছে, অন্য একটা দলকেও তারা সমর্থন দিয়েছে। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক সমালোচনাটা করেন। এভাবে যদি করতে থাকেন, আমার কাছে মনে হয় এনসিপিও দিন শেষে জামাতের সাথে থাকতে পারবে না। হ্যাঁ, এবং একটি কথা আমি বলতে চাই, আপনারা যেভাবে বললেন না, আমি বলে দিতে চাই, যেই মিটফোর্ডের যে ঘটনায় যেই মানুষটাকে ইসাক সরকারকে নিয়ে আপনারা ওপেনলি স্টেটমেন্ট করলেন যে ইসাক সরকারের নির্দেশনে গিয়ে হত্যা হয়েছে, প্রত্যেক মিডিয়াতে আপনারা তখন ইউনূস গভর্নমেন্টের আমলে, আপনারা ইউনূস সাহেবের গভর্নমেন্টের আমলে আপনারা প্রচার করলেন। সেই ইউনূস সাহেব যখন আপনারা তাকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের কনভেনার করে দিলেন, মানে উনি একটা লোক ছিল আগে সন্ত্রাস, চাঁদাবাজ, আপনারাই বলছেন, আমরা বলতেছি না। উনি তো আমাদের দলের নির্যাতিত কর্মী ছিল, এটা আমরা জানি। হ্যাঁ, উনি দলের রাজনৈতিক নিয়ম মেনটেন করে ইলেকশন করেননি বলে উনি বহিষ্কৃত হয়েছিল। কিন্তু আপনারা কি করলেন? তাকে দাওয়াত দিয়ে ঢাকা মহানগর দক্ষিণের কনভেনার করলেন। খুব ভালো কথা। দ্যাট মিনস আমরা দেখতেছি আপনাদের দলে গেলে ভালো, আর আমাদের দলে আসলে সে খারাপ। সেই খারাপ, আর আপনারা যেটা বলতেছেন সেটাই ভালো। দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।